অক্সো অ্যাসিড গুলার সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার আমরা দেখব, ঠিক আছে। এখানে আরো কতগুলো অ্যাসিডের দেখানো আছে। এরপরে 4 নম্বরে বলছে কি সাইজ অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তো আমাদের অক্সো অ্যাসিড গুলার ক্ষেত্রেই সেন্ট্রাল অ্যাটমের সাইজও দেখতে হবে। কখন দেখো, যদি এরকম হয় যেমন HClO4, তারপরে HBrO4, HiO4, এই চারটা, হ্যাঁ সরি, এই তিনটা অ্যাসিডের মধ্যে এই সবগুলো অক্সি অ্যাসিড। তো ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হিসাব করতেছি +7, ব্রোমিনেরও +7, ঠিক আছে, আবার আয়োডিনেরও +7। তো সবার অক্সিডেশন নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে আমরা অক্সিডেশন নাম্বার বের করে কিভাবে বুঝতে পারবো যে কোনটার স্ট্রেংথ বেশি হবে কোনটার কম হবে, ঠিক আছে। তো যদি সবার অক্সিডেশন নাম্বার ইকুয়াল হয় অক্সো অ্যাসিড গুলার, হ্যাঁ অক্সিডেশন নাম্বার, সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সাইজ অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সাইজ দেখব। সেন্ট্রাল অ্যাটম মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলার। তাহলে এগুলার মধ্যে যেটার সাইজ সবচাইতে স্মলার, ঠিক আছে, সাইজ সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের সাইজ যদি স্মলার হয়, ঠিক আছে, স্মলার হইলে স্ট্রেংথ হায়ার হবে, মানে স্ট্রেংথ বেশি হবে, ঠিক আছে। যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিনের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে ক্লোরিনের স্ট্রেংথ সবচেয়ে বেশি হবে। তারপরে ব্রোমিন, ব্রোমিনের সাইজ আরেকটু বড়, তাহলে ব্রোমিন আর আয়োডিন, আবার আয়োডিনের সাইজ সবচাইতে বড়, তাইলে যেটার সাইজ যত ছোট সেটার স্ট্রেংথ তত বেশি হবে। এটাই লিখছে এখানে, ঠিক আছে। এটা বুঝার অনেক সহজ, 4 নাম্বার পয়েন্টটা। তারপরে লাস্টের পয়েন্টটা কি লিখছে, 5 নাম্বার। 5 নাম্বার পয়েন্টটা লিখছে হচ্ছে নেচার অফ সলভেন্ট। তাহলে এসিডের স্ট্রেংথ তোমার ইয়া নেচার অফ সলভেন্ট, সলভেন্টের উপরে ডিপেন্ড করে। তো সলভেন্ট মানে হচ্ছে তুমি অ্যাসিডকে যেটার মধ্যে মিক্স করবা বা অ্যাসিড যেটার মধ্যে ডিসোসিয়েট হবে, একটা সলভেন্ট লাগবে, তাই না অ্যাসিডের। অর্থাৎ অ্যাসিডকে তুমি পানির সঙ্গে মিক্স করতে পারো, অ্যালকোহলের মধ্যে মিক্স করতে পারো, অথবা অন্য যে কোনো লিকুইডের মধ্যে মিক্স করতে পারো, তাই না। আচ্ছা, এখানে নেচার অফ সলভেন্টের মধ্যে কি লিখছে দেখো, দ্য অ্যাসিড ক্যান আয়োনাইজ মোর ইন এ সলভেন্ট হুইচ হ্যাজ মোর পাওয়ার টু একসেপ্ট প্রোটন অর মোর বেসিক। তার মানে অ্যাসিড কখন আয়োনাইজ বেশি হইতে পারবে, ধরো এমন একটা সলভেন্ট আছে যেই সলভেন্টটা প্রোটন একসেপ্ট করার পাওয়ার বেশি, তার মানে যদি ওই সলভেন্টটা নিজেই বেসিক হয়, ঠিক আছে। ধরো কোনো একটা সলভেন্ট যদি বেসিক হয় বেশি, তাহলে সে কি করতে পারবে, সে নিজেই বেস হিসেবে কাজ করবে। তখন কি করবে, অ্যাসিডের যে ডিসোসিয়েশন পাওয়ার সেটা বেড়ে যাবে, বুঝতে পারছো। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিছে, ইন ওয়াটার অ্যাসিটিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড। ওয়াটারের মধ্যে যখন অ্যাসিডিক অ্যাসিড তুমি দিবা তখন অ্যাসিডিক অ্যাসিড উইক বিহেভ করবে, ঠিক আছে। বাট ইন অ্যামোনিয়াম সলিউশন অ্যাসিডিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ স্ট্রং অ্যাসিড। কেন বলতো, কারণ ওয়াটার হচ্ছে, ওয়াটার কিন্তু অত স্ট্রং কোনো বেস না, ওয়াটার একটা নিউট্রাল। তো ও যখন বেস হিসেবে বিহেভ করে তখন কিন্তু স্ট্রং না। কিন্তু অ্যামোনিয়া কিন্তু একটা ভালো বেস, তাই না, অ্যামোনিয়া কিন্তু বেস। তো যখন অ্যামোনিয়ার মধ্যে তুমি অ্যাসিডিক অ্যাসিড দিবা তখন অ্যাসিডিক অ্যাসিড নিজেই কিন্তু একটা স্ট্রং অ্যাসিড হয়ে যাবে, কারণ কি ও নিজেই বেজের মধ্যে তুমি ওকে মিশাইছো, এই জন্য বেজের সলিউশনে, বুঝতে পারছো না। বেজের ক্ষেত্রেও সেম জিনিসই মিন করে। একটা বেসকে তুমি যদি একটা অ্যাসিডের মধ্যে, অ্যাসিড সলিউশনের মধ্যে করো আর মিক্স করো, তখন বেসটা কি হবে, স্ট্রং বেস হিসেবে বিহেভ করবে, বুঝছো। এটা হচ্ছে তোমার, এই 5টা হচ্ছে তোমার অ্যাসিডের স্ট্রেংথ মেজার করার ওয়ে।
তো এর মধ্যে তোমার প্রথম কথা হচ্ছে কে এর ভ্যালু জানতে হবে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ, এটার ভ্যালু জানতে হবে। আর এটার ভ্যালু তুমি যদি না জানো তখন তোমার কি করতে হবে, যেমন হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে কি করা লাগবে, ওই যে যে আয়নটা আছে এটার সাইজ দেখা লাগবে। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যেটা বললাম, প্রথমত অক্সিডেশন নাম্বার বের করতে হবে সেন্ট্রাল অ্যাটমের। আর অক্সিডেশন নাম্বার যদি ইকুয়াল হয় তখন সেন্ট্রাল অ্যাটমের সাইজ ক্যালকুলেট করতে হবে, মানে সাইজ দেখতে হবে, যেটার সাইজ ছোট সেটা তত বেশি মানে স্ট্রং হবে। আবার সলভেন্টের নেচারের উপরও ডিপেন্ড করে, সলভেন্টের নেচার কিরকম সেটার উপরেও তোমার অ্যাসিডটা কি স্ট্রং বিহেভ করবে নাকি উইক বিহেভ করবে, উইক অ্যাসিডের মধ্যে বিহেভ করবে, এটাও তুমি বলতে পারবে। তো এই পাঁচটা ফ্যাক্টর তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর এমসিকিউ তো অনেক আসে, যে মানে মাঝে মধ্যে কোয়েশ্চেন করে যে কোনটার স্ট্রেংথ কত বেশি, তখন তোমাকে বিভিন্ন জিনিস ক্যালকুলেট করে বের করে তারপরে দেখতে হয়। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে এই যে একটা ছিল না, কে এর ভ্যালু যেটার বেশি সেটার হ্যাঁ, হচ্ছে গিয়ে স্ট্রেন্থ বেশি, এটা এক নাম্বার। নাম্বার টু হচ্ছে ডিসোসিয়েশন রেট যার বেশি। না না, ডিসোসিয়েশন রেটের উপরে তো কে ডিপেন্ড করতেছে। ও আচ্ছা, হ্যাঁ, নাম্বার আচ্ছা, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে যে ওই যে সাইজ অফ নেগেটিভ আয়ন, কিন্তু এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে শুধুমাত্র হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, মানে হাইড্রা সবগুলা সবগুলা ফ্যাক্টর সবার জন্য প্রযোজ্য না। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি নেগেটিভ আয়ন ক্যালকুলেট করতে যাও তাহলে তোমার ভুল হবে। অক্সো অ্যাসিডের জন্য ক্যালকুলেট করবা 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্ট। প্রথমত অক্সিডেশন স্টেট বের করবা সেন্ট্রাল অ্যাটমের, তারপরে যদি মানে অক্সিডেশন স্টেট সমান থাকে তখন সেন্ট্রাল অ্যাটমের সাইজ ক্যালকুলেট করবা। ও আচ্ছা। আর আর 5 নম্বর হচ্ছে কি নেচার অফ 5 নাম্বার সলভেন্ট, হচ্ছে মানে সলভেন্ট নেচার। এখন কথা হচ্ছে তোমার পরীক্ষার হলে দেওয়া থাকতে হবে তো কোন সলভেন্টে মিক্স আছে, ওইটা যদি না দেওয়া থাকে তখন তুমি ওইটা নিয়ে চিন্তা করতে পারবে না। পরীক্ষার হলে তোমাকে যদি কে এটার ভ্যালু না দেওয়া থাকে তাহলে ওইটা নিয়েও তুমি চিন্তা করতে পারবে না। ঠিক আছে, সো পরীক্ষার হলে তোমার কোনটা নিয়ে চিন্তা করতে হবে, তোমার এটা কোয়েশ্চেন দেখে তারপরে বুঝতে হবে যে কোনটা আমি অ্যাপ্লাই করব। এই যে তোমাদের এই 518 পেজে একটা কোয়েশ্চেন আছে এমসিকিউ, দেখো নিচে দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট স্ট্রং অ্যাসিড, তোমরা বলো এটা কেমনে বের করবো। এখানে এটা 2018 সালে কোয়েশ্চেন আসছে। এখানে যে 4টে অ্যাসিড আছে, এটা নাইট্রিক অক্সো অ্যাসিড, অ্যাসিডের ইয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ রাইট, অক্সো অ্যাসিড। তাহলে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সবার আগে কি 3 নাম্বার পয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? মানে সবগুলার সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তাহলে ধরো নাইট্রোজেনের কত এখানে, HNO3 এর হচ্ছে +5, H3PO4 এর কত, H3PO4 এর হচ্ছে কত, +3, তারপরে এটার হচ্ছে 2x, আর এটা হচ্ছে -8, তাহলে এটার +5 হবে। HClO4 এর কত, +7, আর H2SO4 এর কত, +6। হ্যাঁ বলো তো কে সবচেয়ে, কার স্ট্রেন্থ সবচেয়ে বেশি? হ্যাঁ, ক্লোরিনের। মানে এইটার, জি ভাই। এটার স্ট্রেংথ সবচেয়ে বেশি। স্ট্রেংথ কম কোনটার সবচাইতে? হ্যাঁ, নাইট্রোজেন। না ভাই, চিন্তা করে বল। এখন তো 4 নম্বর পয়েন্টটা কনসিডার করতে হবে, এই নাইট্রোজেন আর ফসফরাসের হ্যাঁ মধ্যে। রাইট, তাহলে যেটার সাইজ বড় সেটা কম স্ট্রেংথ, জি তার ভাই। মানে H3PO4। তাহলে হ্যাঁ, H3PO4, H3PO4 কারণ কারণ হচ্ছে কি ফসফরাসের সাইজ বড়। এই যে এই কোয়েশ্চেনটা করলাম, ধরো সাইজ মানে যেটার স্ট্রেংথ সবচাইতে আহ, কম বা কম, সবচেয়ে কম যেটা, এই কোয়েশ্চেনটা ধরো তোমার আসতে পারে পরীক্ষায়। তো এখানে বোর্ড পরীক্ষায় তোমার একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট টাইম থাকবে, যদিও তোমার অন্যান্য কোয়েশ্চেনও বড় থাকবে, এটা তোমাকে সলভ করতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে?
কারণ থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো তোমার সলভ করতে পারলে তাড়াতাড়ি, তাহলে ম্যাথমেটিক্যাল গুলো তো তুমি টাইম পাবা, ঠিক আছে? আর যখন অ্যাডমিশন টেস্ট আসবে তখন জিনিসটা আরো বেশি মানে তোমার জন্য তাড়াতাড়ি করতে হবে তখন, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রতিটা কোয়েশ্চেনের জন্যই তোমার 1 মিনিটেরও কম টাইমের মধ্যে তোমাকে সলভ করতে হয়। তো তখন তোমাকে আরো তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে ভাইয়া এগুলো, এই কোশ্চেনের অ্যান্সারটা কি ক্লোরিনেরটা হবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি সবচেয়ে স্ট্রং অ্যাসিড, বেশি চাইলে যেটা ক্লোরিন। যেটা বইয়ে দেওয়া আছে ওটা হচ্ছে স্ট্রং অ্যাসিডেরটা, তাহলে স্ট্রং অ্যাসিডেরটা তো এটাই হবে। আমি বলছি সবচেয়ে উইক কোনটা হবে এই চারটার মধ্যে, জি ভাইয়া। আসলে আমি না সবচেয়ে ওরকম weak মানে হবে। অক্সিডেশন নাম্বার বের করতে পারি না। মানে হ্যাঁ, কি মানে নাম্বার? অত ভালো আর কি, মানে অক্সিডেশন নাম্বারটা আর কি অত ভালো বের করতে পারি না। মানে আচ্ছা, স্টেমে তো দেয়া থাকবে না, এটা তো বুঝছি যে অক্সিডেশন নাম্বার বেশি কমের উপর ডিপেন্ড করে বুঝে ফেলবো স্ট্রেংথ হ্যাঁ, উইক না স্ট্রং, কিন্তু আচ্ছা এখানে অক্সিডেশন কোনটা নাম্বারটাই এখন কিভাবে বের করব? বুঝছি আমি এখন, আচ্ছা, এখানের মধ্যে অক্সিজেনেরটা কোনটা দেওয়া বের করে দিব, -2। কোনটা বের করে দিবা আমি, তুমি আমাকে বলো তাহলে আমি বের করে দিচ্ছি। তুমি অক্সিডেশন নাম্বার এত কঠিন কিছু না, এটা একটা বের করে দিলে বাকিগুলো পারবে। যেমন আমি নাইট্রিক অ্যাসিডের তোমাকে এখানে বের করে এখানে দিই, ঠিক আছে? সবগুলো পারবো, কারণ এখানে আমি সবগুলো নাইট্রিক পারবো অ্যাসিড, কারণ এখানে যে অক্সিজেন জানি -2 আর হাইড্রোজেনের 1, কিন্তু যদি বেশি আননোন কিছু থাকে তাহলে পারবো না। বেশি আননোন, অক্সো অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন আর অক্সিজেন আছে, আর আরেকটা হচ্ছে নন ওই মেটাল। দুইটা পারবো। ওই ওই নন মেটালটাই তো তোমাকে বের করতে হবে, ওইটাই তো সেন্ট্রাল অ্যাটম। তো এখানে আননোন কে বলো তুমি? অক্সো অ্যাসিডের মধ্যে তো এখানে হাইড্রোজেন, চারটাতে পারবো। তুমি তুমি আমার কথাটা বুঝো নাই, আবার একটু শুনো। আমরা এখানে সেন্ট্রাল অ্যাটমের ইয়াটা বের করতেছি, অক্সিডেশন নাম্বার বের করতেছি কার? অক্সো অ্যাসিডে। তো এই অক্সো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, আর একটা অ্যাটম আছে আননোন, ওইটাই সেন্ট্রাল অ্যাটম, আর ওইটাই আমার বের করতে হবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের তুমি যদি জানো, তাহলে আরেকটা আননোনের তুমি বের করতে পারবা না? পারবো হাইড্রোজেনের ফিক্স +1, না অক্সিজেনের ফিক্স -2, ঠিক আছে? -2। এখন তুমি আহ, এই টপিক বাদ, এই টপিক বাদে তোমার অক্সিডেশন নাম্বার যদি বের করতে হয় তাহলে তোমার সমস্যা হবে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু অক্সিডেশন নাম্বারের গুলো আমি মনে হয় চ্যাপ্টার 3-তে কিছুটা পরে আসছিলাম, তখন আমি তোমাদের কিছুটা শিখানোর ট্রাই করছিলাম। এখন তোমরা চ্যাপ্টার 3টা একটু পড়ে দেখো, তোমাদের কোনোটার অক্সিডেশন নাম্বার যদি বের করতে কষ্ট হয় তাহলে আমাকে বলো, তাহলে আমি বলতে পারবো আর কি। কারণ অক্সিডেশন নাম্বার জিনিসটা তো কঠিন আসলে, কারণ চেঞ্জ হয় কিছু কিছু জিনিসের, বুঝছো? অক্সিজেন যেমন তুমি দেখো H2O তে, হ্যাঁ, H2O তে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, কিন্তু যখন আবার H2O2 হয় তখন হাইড্রোজেনের +1, অক্সিজেনের -1, মানে অক্সিজেনের চেঞ্জ হচ্ছে, দেখছো? সো অক্সিডেশন নাম্বার ফিক্স থাকে না, এই জন্য একটু কষ্ট হবে। বাট একটা জিনিস মনে রাখবা যে কয়েকটা মানে এক্সেপশনাল কেস আছে অক্সিডেশন নাম্বার, ওগুলাই পরীক্ষায় ঘুরে ঘুরে আসে। তাইলে তোমার পরীক্ষায় কখনো আননোন মানে একদম ইয়া থেকে বানায় বানায় দিবে না, ঠিক আছে? কোন একটা অন্য বই থেকে বানায় বানায় দিবে না, তোমার বইয়ের মধ্যে থেকেই দিবে আননোন কিছু, তাহলে বইয়ের মধ্যেই আছে জিনিসগুলো। আর আর ভাই এখানে তো এই যে অক্সিডেশন নাম্বার যে কনসিডার করতেছি থার্ড পয়েন্টটা বা ফোর্থ পয়েন্টটা, তখন কি আমার ডাইরেক্ট বলে দিব যে এই যে HClO4 এর অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট, সো এটা নাকি বের করে দেখাতে হবে সবগুলা? এটা তো এমসিকিউ, এমসিকিউ তে কি করবা? আচ্ছা, এমসিকিউ এমসিকিউ তে তে লাগবে না, জাস্ট সিকিউ তে আসলে জিজ্ঞেস করেছেন, সিকিউ তে আসলে কি? হ্যাঁ, সিকিউ তে আসলে তোমার 2 নাম্বারের কোশ্চেন বা 3 নাম্বারের কোশ্চেনের জন্যই তো আসবে, তখন তো তোমাকে কিছু এক্সপ্লেইন তো করতেই হবে, আদারওয়াইজ জি, যে কিভাবে হবে? সব যে তুমি যদি সবগুলার অক্সিডেশন নাম্বার বের করে, তুমি যদি অক্সিডেশন নাম্বার বের করে দেখাও তাহলে তো আরো ভালো, তাহলে স্যার বুঝতে পারবে যে তুমি অক্সিডেশন নাম্বার বের করতে পারো, তাই না? আর তোমার যদি পরীক্ষার হলে টাইম কম থাকে তখন তো কিছু করার নাই, তুমি দেখা যাবে কারো থেকে শুনে শুনে মুখস্থ লিখে দিলা বা দেখে দেখে লিখে দিলা, and তখন তো আর কিছু করার নাই, তাই না? এরপরে হচ্ছে যে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য স্ট্রেংথ অফ বেসের, বেসের স্ট্রেংথ কিসের কিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে মাত্র 3টা ফ্যাক্টর আছে, দেখো। প্রথম কথা হচ্ছে সলিবিলিটি অফ মেটাল অক্সাইড এন্ড হাইড্রোক্সাইড ইন ওয়াটার। আচ্ছা, এখানে বলছে কি
more water soluble metal oxides and hydroxide are strong bases, মানে যে মেটাল অক্সাইড গুলো আছে বা মেটাল হাইড্রোক্সাইড আছে, যেমন একটা এক্সাম্পল দেই, সোডিয়াম অক্সাইড, এটা একটা মেটাল অক্সাইড, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলা কি ওয়াটার সলিউবল নাকি ওয়াটার সলিউবল না? অবভিয়াসলি এগুলা ওয়াটার সলিউবল হবে, তাই না? ওয়াটার সলিউবল হবে কারণ হচ্ছে মেটাল, মানে সোডিয়াম তো মানে তাই না, আহ, ভালো একটা মেটাল, মানে স্ট্রং মেটাল, তো এটা তো ওয়াটার সলিউবল হবেই। আর এগুলা কিন্তু আয়নিক কম্পাউন্ড, তাই না? এগুলা কিন্তু আয়নিক কম্পাউন্ড, যেহেতু এগুলো আয়নিক কম্পাউন্ড, সো অবভিয়াসলি এগুলা ওয়াটার সলিউবল হবে। তো যদি ওয়াটার সলিউবল হয়, মোর ওয়াটার সলিউবল হইলে কি হবে? স্ট্রং বেস হবে। সহজ কথা, বুঝছো? আর যদি লেস ওয়াটার সলিউবল হয় তাহলে উইক বেস হবে। এই কথাটা এখানে লিখে দিছে প্রথমে, পাইছো না? লাইনটা 519 পেজে, প্রথম লাইনটা। হ্যাঁ, তাহলে তাহলে স্ট্রং বেস কারা বা উইক বেস কারা, ওরা পয়েন্ট করেও লিখে দিছে। যেমন এখানে বলছে যে গ্রুপ ওয়ান এর মেটাল যারা, তাদের অক্সাইড অথবা হাইড্রোক্সাইড গুলা, অথবা গ্রুপ টু এর মেটালের অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলা স্ট্রং বেস হয়। কারা কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোবিডিয়াম, সিজিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। ঠিক আছে, দেয় নাই। ম্যাগনেসিয়ামের নাম কিন্তু দেয় নাই, তার মানে ম্যাগনেসিয়ামের অক্সাইড বা হাইড্রোক্সাইড স্ট্রং বেস না। তারপরে বেরিলিয়ামও দেয় নাই, তাহলে বেরিলিয়ামের অক্সাইড বা হাইড্রোক্সাইড স্ট্রং বেস না। বুঝছো? আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে সেকেন্ড পয়েন্ট যেটা লিখছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস কেবি, কে এর ভ্যালু যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে ওটা অ্যাসিডটা স্ট্রং হবে, তাই না? তাহলে একইভাবে কেবি এর ভ্যালু যদি বেশি হয়, মানে বেসটা যদি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেশি হয়, তার মানে ওইটা বেশি ডিসোসিয়েটেড হয়, রাইট? তাহলে কেবি এর ভ্যালু বেশি হইলে ওইটার স্ট্রং বেশি হবে বা স্ট্রেংথ বেশি হবে, ঠিক আছে? জি ভাই। উইক বেস আছে, এখানে উইক বেস এর কথা বলছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখছে, লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি। তিনটা ফ্যাক্টরের মধ্যে 3 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি। আচ্ছা, many compounds with an electron rich nitrogen atom are weak bases. They have capacity to release lone pair of electrons to accept protons. These bases have lower kb value. আচ্ছা, তার মানে হচ্ছে যাদের লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি, এখানে লিখছে যাদের লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি থাকে, তাদের কেবি ভ্যালুটা কম থাকে, মানে তাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালুটা কম থাকে। যেমন এখানে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা। আচ্ছা, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা। আচ্ছা, এখানে নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? মনে আছে না, লোন পেয়ার বন্ড পেয়ার? এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রন ক্যাপাসিটি যদি থাকে, লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে বলছে কেবি এর ভ্যালু কম হয়, তার মানে স্ট্রেংথ কম হবে। এটাই এটাই হচ্ছে রিলেশন, ঠিক আছে? এখানে যেই জিনিসগুলোর মানে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া নাই বইয়ে, ওগুলোর এক্সপ্লেনেশন পরীক্ষা আসবে না। কারণ কিছু কিছু জিনিসে মানে অনেকগুলা তোমাদের কোয়েশ্চেন আসে মাইন্ডে, তাই না? কিন্তু তোমাদের মানে অনেকগুলা হচ্ছে যে মানে এক্সপ্লেনেশন গুলো হায়ার লেভেলে আছে, অনার্স লেভেলে আছে, তো ওগুলা লাগবে না। যেমন এখানে লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটিটা কেন বেশি, বা এটার জন্য কেবি এর ভ্যালু কি কম, এটার কোনো মানে রিজন এখানে দেওয়া নেই।
আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি মানে সোডিয়ামের কিন্তু নাই, কারণ সোডিয়ামের কিন্তু লোন পেয়ার ইলেকট্রনই নাই, ঠিক আছে। সো লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি সোডিয়ামের নাই, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের নাইট্রোজেনের আছে, তাই না, নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন ক্যাপাসিটি আছে। এই জন্য যার থাকবে তার স্ট্রেংথ কম হবে, এই জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ কম বেস হিসেবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বেস হিসেবে ক্যাপাসিটি নাই, এই জন্য স্ট্রেংথ বেশি। আচ্ছা ভাই, এখানে তো সোডিয়াম নাই নাই বলে, কিন্তু যদি দুইটারই থাকতো তাহলে কোনটার ক্যাপাসিটি বেশি ডিটারমাইন করতাম কিভাবে? ওইটা কেবি এর ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে। কেবি তখন আবার মানে কেবি এর ভ্যালু এক্স্যাক্টলি দেওয়া থাকতে হবে। ধরো দুইজনেরই ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি দেওয়া আছে দুইটা বেজে, হ্যাঁ দুইজনেরই ক্যাপাসিটি আছে, তো তাহলে তুমি কোনটার কম স্ট্রেংথ কোনটা বেশি স্ট্রেংথ এটা তো এক্স্যাক্টলি মেজার করার কোনো ওয়ে নাই, তখন তোমার এমনি কেবি যদি এর এমন ভ্যালুই হয় যে তোমাকে দেওয়া থাকতে হবে। এমন যদি হয় যে একটার তিনটাই লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি, আরেকটার একটা, তখন কি এইভাবে ধরে নিব যে যেটা তিনটা তিনটা রিলিজ করার ক্যাপাসিটি, যেটা তিনটা তিনটা লোন পেয়ার আছে ওইটার ক্যাপাসিটি বেশি রিলিজ করার? না, ওরকম কিছু অ্যাজিউম করার সুযোগ নাই, কারণ ওগুলো বইয়ে দেওয়া নেই। কোনো কিছু বইয়ে না দেওয়া থাকলে আসলে কেমিস্ট্রিতে অ্যাজিউম করা যায় না, বুঝছো। এই জন্য যেহেতু ওইটা দেওয়া নাই, সো ওটা বুঝতে হবে যে ওইটা আরো তোমাকে মানে ওইটা আরো ডিপলি জানতে হবে অন্য কোনো সোর্স থেকে। তো বইয়ে যতটুকু দরকার অতটুকুই দেওয়া আছে আর কি। তাহলে তোমার মানে জাস্ট এতটুকুই বুঝতে হবে যে লোন পেয়ার ইলেকট্রন রিলিজ ক্যাপাসিটি আছে না নাই, এটা বুঝলেই তোমার হয়ে যাবে। যদি ক্যাপাসিটি থাকে, যেমন নাইট্রোজেনের আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আছে, দ্যাটস ওয়াই এটা স্ট্রেংথ কম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের নাই, হ্যাঁ এই জন্য ওইটার স্ট্রেংথ ভালো বা বেশি, আবার ওইটার কেবিও বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে মেইনলি কেবি যদি দেওয়া থাকে কেবি দেওয়া থাকতে পারে। আর এখানে প্রথম যে পয়েন্টটা সলিবিলিটি অফ মেটাল অক্সাইড এন্ড হাইড্রোক্সাইড, এটা পরীক্ষায় আসতে পারে বেশি, ঠিক আছে, প্রথম দুইটা পয়েন্টই এখানে ইম্পর্টেন্ট। এখানে কোন মেটালের ইয়া বেশি মানে সলিউবল বেশি, হাইড্রোক্সাইড আর অক্সাইড, এগুলো কিন্তু এখানে মনে রাখবা, ঠিক আছে। এখানে কিন্তু গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে সবগুলার দেয় নাই, বেরিলিয়ামের দেয় নাই, ম্যাগনেসিয়ামের দেয় নাই, তো ওগুলো মনে রাখবা। আচ্ছা, আমি নেক্সট দিন হচ্ছে ইয়া করব, ফর্মুলা গুলো বলে দিব, আর নেক্সট দিন আমাদের ম্যাথ শুরু হবে, ঠিক আছে। পিএইচ এর ম্যাথ গুলাও শুরু হবে, মানে এরপরে আর থিওরি তেমন নাই, এখানে ম্যাথই বেশি আছে আর কি, বাফার সলিউশনের আগ পর্যন্ত। তোমরা ক্লাস মিস দিও না, ঠিক আছে। ক্লাস মিস লাস্টে একটা আমি ঠিক ধরতে পারিনি একটা জিনিস, কি জানি বলেছেন বেরিলিয়ামের নাই বা এরকম, বই থেকে বেরিলিয়াম আর সিলেক্টিভলি কয়টা ম্যাগনেসিয়াম, দেয়া? এই যে তোমার কত পেজ ছিল, দাঁড়াও। এই যে এখানে 519 পেজে 519 এই পেজে তোমার এই যে স্ট্রং বেস কার কার হয় এগুলো দেওয়া আছে না, স্ট্রং ও বেসেস। হ্যাঁ, গ্রুপ 1 এর জি মধ্যে কোন কোন মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড স্ট্রং, গ্রুপ 2 এর মধ্যে কে কে আছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। জি। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এই দুটোর কিন্তু দেওয়া নাই, এটা খেয়াল রাখবা, বুঝছো। এটাই বলছি।